বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হামলায় দিশেহারা হয়ে যুদ্ধের ময়দান থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। মিত্র দেশগুলো পাশে না দাঁড়ানোয় একাকিত্বে ওয়াশিংটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি চাপের মুখে মার্কিন বাহিনী, মত বিশেষজ্ঞদের। ইরানের হামলার ভয়ে ইসরায়েল জুড়ে আতঙ্ক। সাইরেন সিস্টেমে গোলযোগের অভিযোগ বাসিন্দাদের। ধারাবাহিক হামলায় অকার্যকর হয়ে পড়ছে রাডার সিস্টেম। ইরানের হামলা ঠেকাতে এবার যুক্তরাষ্ট্রের নতুন কৌশল আলোচনায়। সির্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোন প্রতিহতের দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত্যুর আগে লারিজানির আবেগ ঘন চিঠি। যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। তেহরানের নিরাপত্তা ও শক্তির প্রতীক বলে দেওয়া হয়েছিল বার্তা। সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। আল খারিজ শহরের শ্রমিক ক্যাম্পে চলে হামলা, আহত আরও বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্র যেভাবে দাদাগিরি দেখাতে চেয়েছিল ইরানের বিরুদ্ধে, ঠিক ততটাই পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার পর ইরান কঠোর প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছে। একের পর এক অত্যাধুনিক সব মিসাইল ছুড়ছে, যা ঠেকাতে দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্রের। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য কোনো যুদ্ধক্ষেত্রে এতটা চাপে পড়েনি মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে যেভাবে মার্কিন ঘাঁটিগুলো নিশানা বানিয়েছে খামেনির দেশ, তাতেই যুদ্ধ ছেড়ে অনেকটা পালানোর পথ খুঁজছে ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো পাশে না দাঁড়ানোয় একা হয়ে পড়েছে আমেরিকা। ইউরোপের দেশগুলো আর যুদ্ধে সাড়া দিচ্ছে না ট্রাম্পকে। এমনকি ন্যাটো আমেরিকার কোনো কথাই শুনছে না। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরানের উপর এখনই হামলা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তবে আমরা খুব শীঘ্রই সেখান থেকে সরে যাব। মঙ্গলবার এই মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ন্যাটোর ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য না করা ন্যাটোর বড় ভুল। ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের কারো সাহায্যের প্রয়োজন নেই। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 7 জন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়াও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে এ হামলা চালায় ইরান। এই ঘটনায় তেল আবিব আক্রান্ত হয়েছে। এছাড়া জেরুজালেম, রামাত গান এবং বেনি ব্রাক সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে আকাশে একটি গুচ্ছ বোমা বিস্ফোরিত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের খণ্ডগুলো ছড়িয়ে পড়ছে। এ নিয়ে ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। প্রাথমিক খবর অনুযায়ী এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এরা 70 বছর বয়সের কাছাকাছি এক নারী ও পুরুষ। ধারণা করা হচ্ছে হামলার সময় তারা নিরাপদ আশ্রয় ছিলেন না। এছাড়া শ্যারন এলাকায় আরো অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দেশ জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর এই বিস্ফোরণের খবর জানায় সংবাদ মাধ্যম চ্যানেল 12। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে একটি ক্ষেপণাস্ত্রের খণ্ড বিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়েছে। সৌদি আরবের মিসাইল হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুন রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা, শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে তার বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত 8 মার্চ ইফতারের পূর্ব মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় গুরুতর আহত হন মামুন। তিনি আল তোয়াইক বলদিয়া কোম্পানির অধীনে কাজ করতেন। বিস্ফোরণে তার শরীরের প্রায় 72% পুড়ে যায়। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি হতাহত হন। আহত অবস্থায় মামুনকে দ্রুত স্থানীয় ডাক্তার সুলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী মামুন এক সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। সরকারের কাছে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে এরই মধ্যে ইরান তার প্রভাব দেখিয়েছে। ওয়াশিংটন তেল আবিবে হামলা তো হয়েছেই, পাশাপাশি 6টি উপসাগরীয় দেশের বন্দর, বিমানবন্দর, তেল স্থাপনা এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ করেছে তেহরান। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে প্রথমে একমত না হলেও এখন উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অনেকেই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন তারা যুদ্ধ থেকে সরে না আসে এবং তেহরান যেন উপসাগরের তেলের উৎস ও নির্ভরশীল অর্থনীতির জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে তীব্র মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে এ অঞ্চলের নেতারা কামনা করেন ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করবে। সূত্র জানায়, ইরানকে সামরিকভাবে দুর্বল না করা হলে তারা উপসাগরীয় জ্বালানির উৎস ও অঞ্চলকে জিম্মি করে রাখার মতো সিদ্ধান্তে যেতে পারে, যা তাদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সৌদি ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের বলেন, উপসাগরীয় অঞ্চল জুড়ে এই ধারণা ব্যাপক আকারে প্রচলিত যে ইরান প্রতিটি উপসাগরীয় দেশের সঙ্গে সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন, প্রথমে উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ নিয়ে যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু যখন মধ্যপ্রাচ্যে এই হামলা শুরু হলো তখন থেকে ইরান শত্রুতে পরিণত হয়েছে। সাগের জানান, এখন কাজ সম্পন্ন হওয়ার আগেই যদি মার্কিনিরা সরে যায় তবে ইরানের মোকাবিলা উপসাগরীয় দেশগুলোর একারই করতে হবে। এক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল সংযুক্ত আরব আমিরাত প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি বলেছে তারা সংঘাত বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অংশীদাররা আরও বেশি সক্রিয় হচ্ছে এবং আক্রমণাত্মক হতে ইচ্ছুক। এদিকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেসের মতে, আরব উপসাগরীয় দেশগুলো বর্তমানে একটি কৌশলগত উভয় সংকটের মুখে পড়েছে। একদিকে আছে ইরানের হামলার তাৎক্ষণিক হুমকি এবং অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। এমন উদ্বেগ সম্পর্কে প্রশ্নের জবাবে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র উৎপাদন ও নিক্ষেপ সক্ষমতা ধ্বংস করেছে এবং ট্রাম্প মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। চলমান উত্তেজনার মধ্যে এক লক্ষ্যভেদী হামলার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে দেশটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ইরানে আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাদে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছিল তারা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে। ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান ও ইসলামী বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পালন করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ পর্যায়ে এই ক্ষতি দেশটির সামরিক নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই ঘটনা ইসরায়েল ইরান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক বিবৃতিতে আমির হাতামি বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য। পাশাপাশি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশন গার্ডস বুধবার এক বিবৃতিতে বলেছে, শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ছিলেন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আলোচিত সাহসী কণ্ঠ। বিভিন্ন সময়ে তার দৃঢ় ও সাহসী বক্তব্য মুসলিম বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় তিনিও শহীদ হন। মৃত্যুর আগে লারিজানি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি এখন বিশ্ব মিডিয়ার আলোচনার বিষয়।
বিশেষ আবেগ নিয়ে লেখা চিঠিতে তিনি ইসরায়েল মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন তাদের জানাজা ও দাফন মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং এই ত্যাগ ইরানের নিরাপত্তা ও শক্তিকে আরো দৃঢ় করবে। লারিজানি লিখেছেন, শহীদরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ। তাদের জীবন উৎসর্গ দেশের নিরাপত্তা এবং আদর্শ রক্ষার জন্য হয়েছিল। আল্লাহর কাছে তিনি তাদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করেছেন। চিঠিতে তিনি শহীদদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনাও জানান। তিনি লেখেন, এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়, কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং ভবিষ্যৎ প্রজন্মও তাদের পথ অনুসরণ করবে। বিশ্লেষকরা বলছেন, এই চিঠি কেবল ব্যক্তিগত স্মরণিকা নয়, বরং সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তার নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। দেশের প্রতি দায়বদ্ধতা, সাহস এবং আত্মত্যাগের বার্তা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউরোপের কোনো সেনা ইরানের মাটিতে যুদ্ধ করছে না, তেহরানে বোমা বর্ষণ করছে না কোনো যুদ্ধ বিমানও। কিন্তু তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাতের সবচেয়ে ভারী বোঝাটি কি দিন শেষে ইউরোপের কাঁধে এসেই পড়বে? আটলান্টিকের ওপারের মিত্রদের এই যুদ্ধের কারণে ইউরোপীয়দের অর্থনীতি, রাজনীতি এবং সমাজ কাঠামো কি দাঁড়িয়েছে এক নজিরবিহীন খাদের কিনারে? জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর নতুন করে ধেয়ে আসা লাখো শরণার্থীর ঢল কি ইউরোপের ভেতরের ফাটলগুলোকে আরো চওড়া করে তুলবে না? চলুন দেখে নেই হাজার মাইল দূরের এই যুদ্ধে সরাসরি অংশ না নিয়েও কেন ইউরোপকে এর চরম মূল্য চোকাতে হতে পারে। ইরান ইস্যুতে ইউরোপের ভেতরেই এখন চরম বিভাজন দেখা যাচ্ছে। একদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রকাশ্য সমর্থন করছেন এবং একে পশ্চিমা নিরাপত্তার জন্য জরুরি বলে মনে করছেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলার তীব্র সমালোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার জানিয়েছেন। এই দুই নেতার বিপরীতমুখী অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো একক বা ঐক্যবদ্ধ কৌশল নেই। যুদ্ধের সবচেয়ে দ্রুত ও ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের অর্থনীতিতে। বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে, যা এখন চরম ঝুঁকির মুখে। যুদ্ধের প্রথম সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম 12% বেশি বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি সংকট থেকে ইউরোপ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। জ্বালানির দাম নতুন করে বাড়লে ইউরোপ জুড়ে মূল্যস্ফীতি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এর ফলে বাধাগ্রস্ত হবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর পরিকল্পনা এবং চরমভাবে ব্যাহত হবে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অর্থনীতির চেয়েও বড় রাজনৈতিক ধাক্কাটি আসতে পারে অভিবাসন খাত থেকে। বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি। সংঘাতের কারণে এই বিশাল জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ যদি আশ্রয়ের খোঁজে ইউরোপের দিকে পা বাড়ায়, তবে 2015 সালের মতো নতুন করে তীব্র শরণার্থী সংকটের মুখে পড়বে পুরো মহাদেশ। ইউরোপের সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাকে ভেঙে পড়ার উপক্রম করতে পারে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা। শরণার্থী সংকট ইউরোপের রাজনীতিতে সবসময়ই একটি বিস্ফোরক ইস্যু। নতুন করে আশ্রয়প্রার্থীর ঢল নামলে জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি, ফ্রান্সের মেরিন লো পেনের আন্দোলন বা ইতালির জাতীয়তাবাদী দলগুলোর মতো কট্টর ডানপন্থী ও জনতুষ্টিবাদী শক্তিগুলো আরও রাজনৈতিক ফায়দা লুটবে। যে ভূরাজনৈতিক অস্থিরতাকে ইউরোপের অনেক নেতা সমর্থন করছেন, সেই অস্থিরতাই শেষ পর্যন্ত তাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে চরম অস্থিতিশীল করে তুলতে পারে। হরমুজ প্রণালীর ধারে দাঁড়িয়ে থাকা কেশম দ্বীপকে একসময় বলা হতো খোলা আকাশের নিচের ভূতাত্ত্বিক জাদুঘর। অদ্ভুত পাথরের গঠন, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন আর লবণ গুহার গোলক ধাঁধা দেখতে এখানে ভিড় করতেন অনেক পর্যটক। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর দ্বীপটি পরিণত হয়েছে সামরিক উত্তেজনার কেন্দ্রে। এর মাটির নিচে লুকিয়ে আছে সামরিক অবকাঠামো, যাকে বলা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। এটি এখন সবার নজরে। প্রায় 1445 বর্গ কিলোমিটার আয়তনের কেশম দ্বীপটি হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থিত। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়, তাই দ্বীপটি জ্বালানি সরবরাহ পথ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় মুক্ত বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই দ্বীপ এখন সামরিক ঘাঁটিতে রূপ নিয়েছে। মার্কিন নৌবাহিনীর জন্য এটি একটি বড় লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে প্রায় 1,48,000 মানুষের বসবাস এই কেশম দ্বীপে। তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম।
তারা বান্দারি নামে একটি স্থানীয় উপভাষায় কথা বলেন। তাদের জীবন এখনও সমুদ্র নির্ভর। প্রতি বছর নওরোজ সাইয়াদি বা জেলেদের নববর্ষে তারা মাছ ধরা বন্ধ রেখে সমুদ্রের প্রতি শ্রদ্ধা জানান। তবে যুদ্ধের প্রভাব তাদের জীবনেও পড়েছে। যুদ্ধ শুরুর 1 সপ্তাহ পর 7 মার্চ দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে আশেপাশের 30টি গ্রামের পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে যায়। ইরান এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ বলে অভিযোগ করে। কেশম দ্বীপে হামলার জবাবে বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তাদের দাবি, দ্বীপটিতে পরবর্তী কোনো উপসাগরীয় দেশ থেকে হামলা চালানো হয়েছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দেয়, ফলে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সীমিত সংখ্যক তেল ও গ্যাসবাহী জাহাজই চলাচল করছে। অনেক দেশ তাদের জাহাজ নিরাপদ রাখতে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধজাহাজ পাঠিয়ে সমুদ্রপথ খুলে দেওয়ার চেষ্টা করছেন। 1989 সাল থেকে কেশম দ্বীপ একটি মুক্ত বাণিজ্য ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল, কিন্তু আজ তার আধুনিক শিল্প কেন্দ্রগুলো ইরানের সামরিক শক্তির কাছে ছোট মনে হচ্ছে। দ্বীপটি এখন ডুবন্ত নয় এমন বিমানবাহী রণতরী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত কেশম দ্বীপ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান জৌনি বলেন, কেশম দ্বীপে একটি বিশাল ভূগর্ভস্থ মিসাইল শহর রয়েছে, যেখানে ইরানের দ্রুত গতির নৌযান ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভূগর্ভস্থ জটিল নেটওয়ার্কে লুকানো আছে। এর মূল লক্ষ্য হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা প্রয়োজনে বন্ধ করে দেওয়া। কেশম এখন একবিংশ শতাব্দীর জ্বালানি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এর নীরব লবণের গুহা ও প্রাচীন মাজারগুলো মনে করিয়ে দেয়, অতীতে পর্তুগিজ বা ব্রিটিশদের মতো সামরিক শক্তিগুলো শেষ হয়ে গেলেও এই প্রণালীর ভৌগোলিক দুর্গ আজও অটল আছে। 1301 সালে হরমুজের শাসকরা তাতারদের আক্রমণ এড়াতে রাজধানী কেশমে সরিয়ে আনেন। 1552 সালে ওসমানীয় নৌ কমান্ডার পিরি রেইস দ্বীপে হামলা চালিয়ে বিপুল সম্পদ দখল করেন। 1621 সালে পর্তুগিজরা এখানে দুর্গ নির্মাণ করলেও পরের বছর পারস্য ও ইংরেজদের যৌথ বাহিনী তা দখল করে। এই যুদ্ধে ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিন নিহত হন। পরবর্তীতে ব্রিটিশরা কেশমে নৌঘাঁটি স্থাপন করেন, যা 1863 সাল পর্যন্ত ব্যবহার হয়। পরে 1935 সালে ইরানের শাসক রেজা শাহ পাহলভির অনুরোধে ব্রিটিশ বাহিনী দ্বীপ ত্যাগ করে। কেশম দ্বীপের বর্তমান সংকট নতুন হলেও এর ইতিহাস বহু পুরনো। বিভিন্ন সময়ে এটি নানা নামে পরিচিত ছিল। আরবরা একে জাজিরা আল তাওইলা বা দীর্ঘ দ্বীপ বলতো। গ্রিকদের কাছে ওয়ারাক্টা হিসেবে পরিচিত ছিল, আর ইসলামী ভূগোলবিদরা একে আবার গাওয়ান নামে ডাকতেন, যা পরে গাভীর দ্বীপ নামেও পরিচিতি পায়। সামরিক গুরুত্ব থাকা সত্ত্বেও কেশম দ্বীপ এখনো প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এখানে ঘন সবুজ ম্যানগ্রোভ বন আছে, যা পাখির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। কেশম জিও পার্ক 2006 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায় এবং এটি এই অঞ্চলের প্রথম জিও পার্ক। দ্বীপের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে স্টার্স ভ্যালি, যেখানে হাজার বছরের ক্ষয়ে অদ্ভুত শিলা গঠন তৈরি হয়েছে। নামাকদান লবণ গুহা বিশ্বের দীর্ঘতম লবণ গুহাগুলোর মধ্যে একটি। চাহকুহ ক্যানিয়নের খাড়া পাথুরে দেয়াল গির্জার মতো আকৃতি তৈরি করেছে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। ইরান ইসরায়েল সংঘাতের আবহে এবার মার্কিন প্রশাসনে বড় ধরনের অস্থিরতা শুরু হয়েছে। যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করছেন মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। আর তার পদত্যাগ নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ট্রাম্প প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল পদত্যাগের ঘটনা জো কেন্টের পদত্যাগ। মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সরাসরি জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ নৈতিকভাবে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কেন্ট অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন।
ট্রাম্পের আগের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে কেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো আসলে একটি ফাঁদ, যা মার্কিন দেশপ্রেমিক সেনাদের জীবন এবং জাতির সম্পদ কেড়ে নিচ্ছে। তবে এই পদত্যাগকে মোটেও ইতিবাচকভাবে দেখেননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো জো কেন্টকে এক হাত নিয়েছেন তিনি। কেন্টের পদত্যাগের খবরে ট্রাম্পের সাফ জবাব, ভালো হয়েছে। ট্রাম্পের দাবি, কেন্ট নিরাপত্তার বিষয়ে দুর্বল ছিলেন। তিনি বলেন, যখন আমি তার বিবৃতি পড়লাম তখন মনে হয়েছে তার চলে যাওয়াই ভালো, কারণ কেন্ট বলেছিলেন ইরান কোনো হুমকি নয়। ট্রাম্প আরও বলেন, ইরান কী ধরনের হুমকি ছিল তা বিশ্বের প্রতিটি দেশই জানে। যারা এই হুমকি দেখতে পাচ্ছে না তাদের প্রশাসনে থাকার প্রয়োজন নেই বলেও ইঙ্গিত দেন। ট্রাম্প প্রশাসনে পদত্যাগ শুধু যুদ্ধকে কেন্দ্র করে নয়, এর আগে 2025 সালের শুরুর দিকে ইলন মাস্কের সরকারি খরচ কমানোর প্রকল্প ডজের হস্তক্ষেপের প্রতিবাদে বিভিন্ন বিভাগ থেকে গণপদত্যাগের ঘটনা ঘটছে। ট্রেজারি বিভাগের ডেভিড লেব্রিক এবং সোশ্যাল সিকিউরিটির মিশেল কিং ব্যক্তিগত তথ্য ও পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ মাস্কের টিমের হাতে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একইভাবে জিএসএর প্রকৌশলী স্টিফেন রেইলি জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে না পেরে পদত্যাগ করেছিলেন। একই সঙ্গে ভোক্তা অধিকার ও স্বাস্থ্য বিভাগেও বিদ্রোহের সুর দেখা গেছে। 2025 সালের 17 ফেব্রুয়ারি এফডিএর খাদ্য বিভাগীয় প্রধান জিম জোন্স ঢালাও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সরে দাঁড়িয়েছেন। তার মতে, এমন বিশৃঙ্খল পরিবেশে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব। এমনকি মাস্কের নিজস্ব ডজ বিভাগ থেকেও 20 জনের বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করেছেন। বড় ধাক্কা লেগেছে বিচার বিভাগে। নিউ ইয়র্কের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা তুলে নেওয়ার নির্দেশের প্রতিবাদে 7 জন শীর্ষ প্রসিকিউটর সহ বেশ কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তা পদত্যাগ করেছেন। 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর ক্ষোভে ফেটে পড়েন খোদ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই সহিংসতাকে অগ্রহণযোগ্য এবং গণতন্ত্রের উপর আঘাত হিসেবে বর্ণনা করে দ্রুত পদত্যাগের ঘোষণা দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। পরিবহন মন্ত্রী এলেন চাও এবং শিক্ষামন্ত্রী বেটসি ডিভোস এই তালিকার শীর্ষে ছিলেন, যারা সরাসরি প্রেসিডেন্টের উস্কানিমূলক বক্তব্যকে তাদের বিদায়ের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। ওই ঘটনায় হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ এবং উত্তর আয়ারল্যান্ডের বিশেষ দূত মিক মুলভানি পদত্যাগ করে বলেছিলেন, আমি আর এখানে থাকতে পারছি না। তার পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি অ্যাডভাইজার ম্যাথিউ পটিঙ্গার এবং আমেরিকার অন্যতম জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা কর্মকর্তা জন কস্টেলো দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন সে সময়। তার মতে, ক্যাপিটল হিলের ওই সহিংস ঘটনাটি ছিল তাদের জন্য একটি ব্রেকিং পয়েন্ট, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। ট্রাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশাম এবং সোশ্যাল সেক্রেটারি রিকি নিসাটাও একই সময়ে পদত্যাগ করেছিলেন। এছাড়া মানসিক স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের এলিনর ম্যাককেন্স কার্স এবং বিচার বিভাগের সিভিল রাইটস প্রধান এরিক ব্রুব্র্যান্ড সহ প্রশাসনের আরও অনেক সিনিয়র কর্মকর্তা সরে দাঁড়িয়েছিলেন ট্রাম্পের প্রথম আমলে। এমনকি জাতীয় নিরাপত্তা পরিষদের আরও 5 জন ঊর্ধ্বতন পরিচালক পদত্যাগ করেছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিনগুলোতে। অধিকাংশ কর্মকর্তাই তাদের বিবৃতিতে জানিয়েছিলেন, সংবিধান রক্ষা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, সহিংসতার প্রতি নমনীয়তা দেখানো বা প্রেসিডেন্টের উস্কানিতে সমর্থন করা নৈতিকভাবে অসম্ভব হয়ে পড়েছিল। যুদ্ধক্ষেত্র থেকে ওয়াশিংটনের প্রশাসনিক দপ্তর, সবখানেই এখন ট্রাম্পের নীতির বিরুদ্ধে এক নজিরবিহীন বিদ্রোহের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।